পেনাল কোডের শুরুতে যে বিষয়টা আমি আবার শুরু থেকে একটু রিপিট করতেছি। পেনাল কোড তো জানেন যে আসলে এটা একটা কি, কে বলতে পারবেন এটা কি ধরনের আইন? এটা একটা মূল আইন, ঠিক আছে। অ্যাসারেট সুনির্দিষ্ট প্রতিকার আইন যেমন মূল আইন, এটাও হচ্ছে হলো কি আইন? মূল আইন। হ্যাঁ, এটা দিয়ে এই শাস্তিগুলো দিয়ে, এই যে ধারাগুলো আছে এগুলো দিয়ে সরাসরি মামলা হয় শাস্তিগুলো দিয়ে। তো এই জন্য এটা মূল আইন। আর সুনির্দিষ্ট প্রতিকার আইনও সেম, ওইটাও মূল আইন। তো আমরা এখানে যদি দেখি যে এটা, হুম, আমরা এখানে যে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে এটা ভারতীয় উপমহাদেশে আইন কমিশন গঠন করা হয় 1834 সালে। একটা আইন কমিশনটা গঠিত হয়েছিল 1834 সালে। তারপরে আইন কমিশনের চেয়ারম্যান কে ছিলেন? থমাস ম্যাকোলে। তারপরে হচ্ছে হলো আইন কমিশনের আহ, অন্য দুজন কমিশনার, জি অ্যান্ডারসন, এফ মিলেট নামেও বা ম্যাকলেট নামেও ছিল। এটা যদি পরীক্ষায় আসতে পারে এটা কত নং আইন, এটাও জানাটাও জরুরি। এটা কখন কার্যকর হয়? 1লা জানুয়ারি 1862 সালে। তারপরে হলো এটা প্রণয়ন হয়েছে 1860 সালে 6 অক্টোবর। আর এটা তো হলো মূল আইন বা সাবস্টেন্টিভ ল, এটা বুঝতে পেরেছেন। তো এখানে 23টা অধ্যায় আছে, এটা আপনাকে একটু জানতে হবে। কয়টা অধ্যায় আছে? 23টা অধ্যায় আছে, ঠিক আছে। প্রত্যেকটা অধ্যায় আপনাকে মনে রাখতে হবে কোন অধ্যায়ে কি বলা আছে। এটা পরীক্ষায় অনেক সময় আসে। কোন অধ্যায়ে কি বলা আছে, এটা পরীক্ষায় অনেকবার পরীক্ষা হয়েছে যে কোন অধ্যায়ে কি বলা আছে এটা জানতে চেয়েছে এরকম। তো এই জন্য আপনাকে কি করতে হবে, কোন অধ্যায়ে কি আছে এবং কোন ইয়াটু, অর্থাৎ কোন ধারা টু কোন ধারা কি কথাগুলো আছে সেগুলো আপনাকে একটু মনে রাখতে হবে। আপনাদেরকে পড়িয়েছিলাম, মনে হয় ভুলে গেছেন। আমি আবার বলতেছি। প্রথমে যদি আমরা দেখি সুসাজা, প্রথমে সূচনা আছে, এরপরে হচ্ছে হলো দন্টা সা দিয়ে সাধারণ ব্যাখ্যা। একসাথে যদি বলি সাজা, তাহলে প্রথমে সূচনা। সূচনা কত? 1 থেকে 5 পর্যন্ত। ধারা 1 থেকে কত? কত মুদ্রা? ধারা 1 থেকে, একটু রেসপন্স করেন। হ্যাঁ, এই এই জায়গাটা খুবই জরুরি। আপনি যদি বর্ডার লাইন না বুঝেন, আপনাকে ফেনাল কোড সারাদিন পড়াইলেও আপনি বুঝতে পারবেন না। এটা কেন জরুরি আমি আপনাকে বলি। একটা প্রশ্ন আসলো, ধরেন চুরি থেকে। আপনি যদি জানেন যে চুরির ধারাগুলো 378 থেকে 382 পর্যন্ত চুরি সংক্রান্ত বিষয় বলা আছে, এটা আপনি জানেন। এখন আপনাকে কোনো কারণে বললো যে চুরির সংজ্ঞা কোথায় বলা আছে। ধরেন এটা 378 লিখলো, 383 লিখলো, 385 লিখলো, 403 লিখলো। তাহলে আপনি সহজে নির্ণয় করা সহজ না? আমার কথা কি বুঝতেছেন আপনারা? এই জন্য প্রত্যেকটা আইনের, যদি আপনি বর্ডার লাইনটা মনে রাখার চেষ্টা করেন তাহলে আপনি এমসিকিউ বুঝতে পারবেন। আপনি অন্ধকারে মানে দেখাইলেও আপনি বুঝতে পারবেন যে এটাই হইতে পারে, এরকম একটা অনুমান আপনি করতে পারবেন। এখানে ম্যাপ রিজিউম করতে পারবেন যে না এটাই হবে মনে হয়, এরকম বলা যায়। তো এই জন্য আপনাকে প্রত্যেকটা অধ্যায়ের, হ্যাঁ, কোন ধারা টু কোন ধারা বলা আছে এই জিনিসটা নোট ডাউন করে মুখস্থ রাখার মতো একটা চেষ্টা করতে হবে। মুখস্থ মানে কোনো এক সময় হয়ে যাবে। তাইলে আমরা এখানে কি কথা বলতেছি? সুসাজা। হ্যাঁ, দন্তার সরসুকে সু দিয়ে হলো সূচনা। সূচনা হলো কত? আপনার 1 থেকে 5 পর্যন্ত সূচনা সংক্রান্ত বিষয়গুলো আছে। এরপরে দন্টা সা দিয়ে হলো সাধারণ ব্যাখ্যা।
হ্যাঁ, এটা হলো কত ধারা থেকে কত ধারা, 6 থেকে 52 ধারা পর্যন্ত। এরপরে হলো সাজা সংক্রান্ত বিষয়গুলো, শাস্তি পানিশমেন্ট সংক্রান্ত বিষয়গুলো হচ্ছে 53 থেকে কত পর্যন্ত, 75 পর্যন্ত। 53 থেকে 75 পর্যন্ত। তাইলে সুসাজা, সাজা একসাথে বললাম, সাজাটা আর সূচনা, সা দিয়ে সাধারণ ব্যাখ্যা আর একসাথে সাজা বললাম। এরপর হলো ব্যতিক্রম। ব্যতিক্রমের চ্যাপ্টারটা হলো চতুর্থতম অধ্যায়। সেটা কততম অধ্যায়? চতুর্থ অধ্যায়। কত থেকে? 76 থেকে 106 পর্যন্ত কি বলা আছে? ব্যতিক্রম সংক্রান্ত বিষয়গুলো বলা আছে। 76 থেকে 106 কথাগুলো বুঝিয়েন। তাইলে এগুলো, এই 76 থেকে 106, এই চতুর্থতম অধ্যায়টা যে কতটা জরুরি, এটা বাস্তব জীবনে এবং আপনার এখান থেকে আপনাকে অন্তত 2টা এমসিকিউ বা 3টে এমসিকিউ পাওয়া যায়। 20টার মধ্যে এই অধ্যায়টার এতটা ভ্যালু, 76 থেকে 106 পর্যন্ত জানলে আপনি অন্তত 2 থেকে 3টে এমসিকিউ আসার সম্ভাবনা আছে। আর আরেকটা কথা বলে রাখি, রিটেনের জন্য একটা প্রশ্ন এখান থেকে পাবেনি, সেটা 1000%-এর মতোই। 80 ম্যাক্সিমাম, যদি বিশেষ ব্যতিক্রম না হয়। এই জায়গাটা খুবই অর্জন, 76 থেকে 106। এরপরে হচ্ছে হলো 107 থেকে 120 পর্যন্ত পঞ্চম অধ্যায়। সেটা কি? সেটা হচ্ছে হলো অপরাধে সহায়তা করা। সেটা কি? অ্যাবেটমেন্ট বলা হয় ইংলিশে। কি বলা হয়? অ্যাবেটমেন্ট। আপনি ব্যাট করবেন দূরে থেকে, ব্যাট করবেন দূরে থেকে, যদি আপনার উপকথ্যে যদি আমরা বলি, অর্থাৎ আপনি অপরাধে সহায়তা করবেন, আপনি অপরাধটা সরাসরি করবেন না। সেটাই বলা আছে হলো পঞ্চম অধ্যায়ে। সেটা ধারা হলো 107 থেকে 120। কষ্ট করে একটু নোট ডাউন করবেন। তাহলে 107 থেকে 120 এটাও গুরুত্বপূর্ণ, রিলেট করার জন্য, অপরাধের সহায়তা শাস্তির বিষয়তে আনার জন্য, কে সহায়তা করেছে না করেছে, হ্যাঁ, এই বিষয়গুলো জানার জন্য এটাও খুবই গুরুত্বপূর্ণ। এবং কি, খুব একটা কঠিন জায়গাও। এখান থেকেও একটা রিটেন প্রশ্ন, এমসিকিউ প্রশ্ন আপনারা পাবেন। একটা এমসিকিউ অবশ্যই অবশ্যই আসবে। আর রিটেন তো এখান থেকেও আসার সম্ভাবনা থাকে 107 থেকে 120 পর্যন্ত। তাহলে পঞ্চম অধ্যায় বুঝে গেছেন। এরপর হলো ষষ্ঠ অধ্যায়তে নতুন করে দুটা, ষষ্ঠ অধ্যায় না এটা, এটা হলো 5-এর ক অধ্যায় বলা হয়। নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়ে এ, দুটা ধারা নিয়ে একটা অধ্যায় আছে, সেটা হলো 5 ক অধ্যায়। সেটাতে অপরাধমূলক ষড়যন্ত্র, ক্রিমিনাল কনস্পাইরেসি যাকে বলা হয়, সেই বিষয়ে 120-এর ক, 120-এর খতে বলা আছে। এরপরে হচ্ছে হলো ষষ্ঠতম অধ্যায়, রাষ্ট্রবিরোধী অপরাধ। কি অপরাধ? রাষ্ট্রবিরোধী অপরাধ। রাষ্ট্রের বিরুদ্ধে যদি আপনি যে কথাবার্তাগুলো বলবেন, সেই ধারাগুলো হচ্ছে হলো 121 থেকে 130 পর্যন্ত। এটা হলো ষষ্ঠতম অধ্যায়। তাইলে আপনি সুসাজা, ব্যতিক্রম, অপরাধে সহায়তা, রাষ্ট্রবিরোধী বাহিনী, জনগণের, এরপরে আবার আমরা হলো দেখবো হচ্ছে হলো বাহিনী সংক্রান্ত অপরাধ। সপ্তম অধ্যায় হলো বাহিনী। হ্যাঁ, যদিও 7টা বাহিনী নাই, বাহিনীর সংখ্যা কম, কিন্তু ঘুরিয়ে পেঁচিয়ে 7টা বাহিনী করা যাবে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, যদি বলি আমরা আনসার বাহিনী, হ্যাঁ, তারপরে হলো বিজিবি, কোস্ট গার্ড, তারপরে আর কি আছে, র্যাব, আর কিছু আছে ধরুন, মোটামুটি এই টাইপের 7টা বাহিনী আছে ধরেন, কথার কথা। এটা হলো বাহিনী সংক্রান্ত অপরাধ। এরপরে হচ্ছে হলো আপনি অষ্টমে কি দেখবেন? অষ্টম অধ্যায় হলো জনগণের শান্তি বিরোধী অপরাধ। জনগণের শান্তি বিরোধী অপরাধ এটা কি? এটা হচ্ছে হলো বেআইনি সমাবেশ থেকে শুরু হবে এবং আপনি মারামারি দিয়ে শেষ হবে, অর্থাৎ 141 থেকে 160 পর্যন্ত। সেটাই হচ্ছে বেআইনি, মানে শান্তি, জনগণের শান্তি বিরোধী অপরাধ। আপনি জনগণকে শান্তি দিচ্ছেন না, সেটাই বলা আছে 141 থেকে 160 পর্যন্ত। কথা কি বুঝছেন? রাকিব, তানজিব ভাই, আপনি কি বুঝতেছেন বিষয়টা?
রাকিব, তানজিব, আপনি কি শুনতেছেন আমাকে? কষ্ট হইতেছে বুঝতে মনে হয়। আহ, এরপরে হচ্ছে আমরা 141 থেকে 160 পর্যন্ত, এটা অষ্টম অধ্যায়। এটা জনগণের শান্তি নিয়ে আমরা খেলছি। এটি হচ্ছে শান্তি বিরোধী অপরাধ। এরপরে হচ্ছে হলো নবম অধ্যায়, সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ। নবম অধ্যায়ে কি বলা আছে? সরকারি কর্মচারী বিষয়ক অপরাধ। সেটা সরকারি কর্মচারীরা কি করে? এরা এরা 9-6 করে ঘুষ খায়। এরা কি করে? এরা 9-6 করে ঘুষ খায় 161 থেকে 171 পর্যন্ত। আর এরা হলো কি করে? 9-6 করে ঘুষ খায় এই 161 থেকে 171 পর্যন্ত। আর নির্বাচন সংক্রান্ত যে অপরাধটা আছে, আহ, নির্বাচন সংক্রান্ত যে অপরাধ আছে, এই এই সরকারি কর্মচারীদের নির্বাচন সম্পর্কিত কিছু বিষয় আছে। এটা নতুন করে অ্যামেন্ডমেন্ট হয়েছে, এটাও নয়। 171 থেকে এখানে একদম পর্যন্ত লেস ইম্পর্টেন্ট, কখনো আসে নাই। দশম অধ্যায়, সরকারি আইনানুগ অবমাননা করার একটা বিষয় আছে। সরকারি কর্মচারীদের আইনানুগ অবমাননা করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনাদের জন্য তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, এটা পুলিশ টুলিশদের জন্য, সরকারি কর্মচারীদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা 10তম অধ্যায়ে। হ্যাঁ, তাইলে ওনারা যদি, সরকারি কর্মচারীরা যদি কোনো কাজকর্ম না করে, ওনাদের দশা আছে এই দশম অধ্যায়ে। হ্যাঁ, ওনাদের অনেক বড় বিপদ আছে। ওনারা সমন, হ্যাঁ, সমন জারি বা অন্য বিধি ব্যবস্থা এড়ানোর জন্য পলায়ন করলে, তারপরে হলো ওনারা কি করলে, সরকারি কর্মচারী বিষয়ে অনেকগুলো বিষয় আছে। আইনত বাধ্য হওয়া সত্ত্বেও সরকারি কর্মচারীকে সাহায্য না করলে, এই টাইপের 172 থেকে একদম 190 পর্যন্ত। ঠিক আছে? সরকারি কোনো ব্যক্তিকে ক্ষতি হতে রক্ষা পাইবার উদ্দেশ্যে আইনত দরখাস্ত না করতে বাধ্য করার জন্য হুমকি দেওয়া, একদম হুমকি পর্যন্ত। একটু আগে বলছিলাম না, আপনার হচ্ছে হলো এই জনগণের শান্তি 141 থেকে 160 মারামারি পর্যন্ত। আর এখানে 172 থেকে 190 পর্যন্ত, একদম মিথ্যা সাক্ষ্য দেওয়ার আগ পর্যন্ত। এই বিষয়টাই হলো আপনার কি বলা আছে, এই যে সরকারি কর্মচারীদের অপরাধ সংক্রান্ত বিষয় বলা আছে। আর এটা হলো কত, সরকারি কর্মচারীদের এই, এটা হলো দশম অধ্যায়ে। 11তে হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া, একটা এক এক রকম কথা বলা, একে এক। আপনি এক কথা বলার দরকার ছিল, কিন্তু আপনি আরেক কথা বলছেন। বিষয়টা এরকম না? বিকাশ নাথ ভাই, বুঝছেন না? আপনাকে এক কথা বলার দরকার ছিল, অ্যাকুরেট কথা বলার দরকার ছিল, আপনি আরেক কথা বলছেন, তাহলে এক দুইটা, তাহলে আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন। যেভাবেই হোক, মানে মনে রাখেন আর কি, মানে কোনোভাবে যেন কয়েকটা মনে রাখতে পারলেই ভিতরে ভিতরে আপনি মোটামুটি বর্ডার লাইন বুঝে যাবেন আর কি। পড়ালেখাগুলো এইভাবে করতে হবে। আপনি মিথ্যা সাক্ষ্য দিচ্ছেন, এক কথা বলার দরকার ছিল আরেক বলতেছেন, দুই এক, মিথ্যা সাক্ষ্য দেওয়া, এই হলো কথাবার্তা। এরপরে হচ্ছে হলো আপনি 12তে হলো, আপনি 1 নাম্বার নয়, আপনি 2 নাম্বারই করছেন। সেটা কি, মুদ্রা, সরকারি স্টাম্প, এগুলাতে 2 নাম্বারই করেছেন। এ হলো 12তম অধ্যায়ে। সেটা বলা আছে হলো, এটাও লেস ইম্পর্টেন্ট, ওইভাবে আসে না পরীক্ষার হলে। 230 থেকে 263 পর্যন্ত মুদ্রা, সরকারি স্টাম্প সম্পর্কিত যে অপরাধগুলো আছে। এরপর হলো ওজন, আসে না। হ্যাঁ, ওজন, ওজন সংক্রান্ত অপরাধ হচ্ছে হলো 13তে ওজন, 13তে ওজন, মাপ সংক্রান্ত অপরাধ। হ্যাঁ, তারপরে হলো 14তে জনস্বাস্থ্য, জনস্বাস্থ্য নিরাপত্তা, এই বিষয়ে যে কথাবার্তাগুলো। তাহলে আমরা ওজনের ধারা আছে মাত্র 4টা, 64, 65, 66, 67, 64 থেকে 67 পর্যন্ত। আর গণ উপদ্রব, পাবলিক নয়েসেন্স, এই ধারাগুলো হলো 268 থেকে, যেটা জনস্বাস্থ্য বিরোধী অপরাধ। আপনি জনগণকেও এখানে সমস্যা করবেন স্বাস্থ্য নিয়ে, 294 পর্যন্ত। আর ধর্ম নিয়েও আসলে আপনার আমরা 15তে ধর্ম দেখব, 15তে ধর্ম সংক্রান্ত অপরাধ।
সেটা হলো 15তম অধ্যায়ে বলা আছে। ধারাও বেশি নাই, ধারাও আছে 295 থেকে 98 পর্যন্ত। অল্প কয়টা ধারা আছে, এগুলো লেস ইম্পর্টেন্ট, কখনো পরীক্ষায় আসে না। 15তম অধ্যায়। এখন আমরা যে অধ্যায়টা দেখব সেটা হচ্ছে হলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। খুবই গুরুত্বপূর্ণ মানে একদম বিশেষ গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হলো, মনে করতে পারেন ফেনাল কোটের একদম হার্ট, কলিজা, হৃদয়। ঠিক আছে? সেটা হলো 299 থেকে মানব দেহ সংক্রান্ত যে অপরাধটা আছে 299 থেকে একদম পর্যন্ত। আপনার আহ, আপনি চলে যাবেন হলো সম্পত্তি নিয়ে, যে জায়গাগুলো আছে সম্পত্তির আগ পর্যন্ত, সেটা হলো 77 পর্যন্ত, 377 পর্যন্ত। এরপরে চুরি থেকে একদম ক্ষতি পর্যন্ত, অর্থাৎ ফোর্জারির আগ পর্যন্ত। তো সেটা হলো 16তম অধ্যায়, সম্পত্তি সংক্রান্ত অপরাধ। চুরি থেকে 378 থেকে 462 পর্যন্ত। 63তে কিন্তু আবার ফোর্জারি, জালিয়াতি পর্যন্ত, একদম জালিয়াতির আগ পর্যন্ত। আর মানব দেহ সংক্রান্ত মারামারি, খুন খারাপি, এগুলো হলো 299 থেকে 377 পর্যন্ত। এই বিষয়গুলো, এই দুটো অধ্যায় আপনাকে মনে রাখতে হবে। এখান থেকে অ্যাটলিস্ট 5 থেকে 7টা এমসিকিউ আসবে, 299 থেকে 462 পর্যন্ত, এই দুই অধ্যায় পড়লে। তাহলে দেখেন কতটা গুরুত্বপূর্ণ। আরেকটা অধ্যায় বলেছিলাম 3 থেকে 5টা এমসিকিউ চলে আসবে। শুধুমাত্র রিটেনে যদি যদি আপনি এই দুই অধ্যায় প্লাস চতুর্থতম অধ্যায়, চতুর্থতম অধ্যায়, 16 অধ্যায়, 17 অধ্যায় যদি আপনারা পড়েন, তাহলে রিটেনে আপনারা একটা প্রশ্ন কমন পাবেন, একটা বা দুইটা প্রশ্ন চলে আসবে। এটাই হট জোন। আপনারা কি আমার কথাগুলো বুঝতেছেন? পড়েননি? বাসায় পড়েন? ভালোভাবে পড়েন কিনা সেটা বলেন। 1 ঘন্টা সময় দেওয়া যায় না আইনের জন্য? এরপরে হচ্ছে হলো 18তম অধ্যায়, লেস ইম্পর্টেন্ট, দলিল পত্র, হ্যাঁ, ট্রেডমার্ক। এই বিষয়গুলো নিয়ে 18তম অধ্যায়ে বলা আছে। তেমন একটা গুরুত্বপূর্ণ নাই বললেই চলে। 463 থেকে, এখানে জালিয়াতি টালিয়াতির কিছু বিষয় আছে, 463 থেকে আপনার হচ্ছে হলো একদম 489 পর্যন্ত। এরপরে হলো চাকুরির চুক্তি ভঙ্গের একটা ধারা জীবিত আছে, 491। এরপরে হচ্ছে হলো আপনারা চলে যাবেন বিষে বিবাহ, বিষে বিবাহতে চলে যাবেন। চাকরির পরে বিয়ে করবেন নাকি চাকরির আগে বিয়ে করবেন বলেন? চাকরির পরে না বিয়ে করে? জি, বিষে বিবাহ। এখানে এটা গুরুত্বপূর্ণ, এটা 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 তাহসিন জানাটা খুবই জরুরি। যদিও এই ধারাগুলোতে এখন মামলা কম হয়, নারী শিশুর মামলা হয়ে যায় এখন সরাসরি, ওইদিকে মামলা করে, স্পেশাল ট্রাইব্যুনালে মামলা হয়। বিবাহ সংক্রান্ত অপরাধ 493 থেকে 98, 1 2 3 4 5 6টা ধারা আছে। 9 6 করলেই এই 6টা ধারা দিয়েই কি করবে, সকিনা ফাঁসাই দিবে। ঠিক আছে? বিয়ে করলেই এই 6টা ধারা মনে রাখতে হবে, এটা দিয়ে বিপদ। ঠিক আছে? যে যদি সে যদি এখানে অনেকগুলো বিষয় আছে, আমরা আসবো এখানে। হ্যাঁ, সেকেন্ড বিবাহ করলে, অ্যাডাল্টারি করলে এই বিষয়গুলো এখানে আসবে। আর আরেকটা বিষয় হচ্ছে হলো, বিয়ের পরে আবার যদি আপনাকে যদি শ্বশুরবাড়ি যান আপনি, মাগার কেউ যদি বিয়ের পরে, তো নিশ্চয়ই শ্বশুরবাড়িতে যাবেন, কেউ যদি উল্টা পাল্টা যদি মানহানিকর বক্তব্য দেয়, তাইলে খবর আছে কিন্তু। কেমন? আপনি 20-এ বিবাহ করলেন না, 20 অধ্যায়ে বিবাহ, 21-এ হচ্ছে মানহানি, 499 থেকে 502। আপনার বিয়ে করতে, বিয়েতে গেছেন আপনি, বিয়ের পরে শ্বশুরবাড়িতে গেলে আপনাকে মানহানিকর বক্তব্য দিলে আপনি একদম খেপে যাবেন। এটা 4টা ধারা আছে আপনার জন্য। শালি হয়তো ধরেন 4টা শালিয়ে 4 ভাবে আপনাকে মানহানি করছে,
চারোটার নামে মামলা করে দিবেন। ঠিক আছে, এরপরে হচ্ছে হলো 22তম অধ্যায়ে, এবার যে আপনি যে মামলা করে দিবেন, আপনাকে মানহানি করছে, আপনাকে কি করছে, তো আপনি আমাদের নামে মামলা করবেন, আমরা আপনারে মানহানি করছি, আপনার খবর আছে, আপনাকে মেরে ফেলবো একদম। অপরাধমূলক ভীতি দেখাইতেছে, ভীতি প্রদর্শন, অপমান করছে আপনাকে, অনিষ্ট কাজ, বিরক্তি, এই বিষয়গুলো করছে। আমি কি কথা বুঝাইতে পেরেছি? 503 থেকে 510 পর্যন্ত। লাস্টে এসে চুপে চুপে মনে করেন শালীরা পকেটে হাত দিয়ে দিয়েছে, চুরির উদ্দেশ্যে শালায় হাত দিয়েছে, টাকা পয়সা পায় নাই, তাহলে অর্ধেক শাস্তি হবে এখানে। ঠিক আছে, এই বিষয়গুলো নিয়ে অপরাধ সংগঠনের উদ্যোগ নিলে লাস্টে 23তম অধ্যায়ে একটা মাত্র ধারা, একটা মাত্র অধ্যা, একটা মাত্র শালা, যেটা চুরি করার জন্য পকেটে হাত দিছে। কিছুটা মনে রাখা যাবে কিনা বলেন তো? 23টা অধ্যায় থেকে কিন্তু একটা একটা এমসিকিউ হয়। আর বর্ডার লাইন জানাটা জরুরি। আর 4র্থতম অধ্যায় এবং 16 থেকে 17তম অধ্যায়, এই এই তিন অধ্যায় হলো পেনাল কোডের একদম রু বলতে পারেন, হার্ট বলতে পারেন, অর্জন। এখান থেকে প্রশ্ন আসবেই। কথা কি বুঝা গেছে? ঠিক না ঠিক বলেন? ঠিক আছে স্যার। এতদূর পর্যন্ত মনে রাখা যাবে বলেন? ইনশাআল্লাহ। এটা একটু চেষ্টা করবেন, পেনাল কোড সহজ হয়ে যাবে। পেনাল কোড আহামরি কঠিন না, সিলেক্টিভ জায়গা থেকে প্রশ্ন আসবে এবং বিষয়গুলো একদমই সহজ, একদমই সহজ, বুঝে বুঝে পড়লে বিষয়গুলো একদম সহজ। আপনাদের দ্বিতীয় নম্বর কিছু কাজ আছে আজকে আমরা দিই, সেটা হচ্ছে আপনারা কি করবেন, 10টা ধারা আছে পেনাল কোডের মৃত্যুদণ্ডের, এই ধারাগুলো একটু মুখস্থ করার চেষ্টা করবেন। এটাও আমরা একটা ছন্দমন্দ দিয়ে মনে রাখার চেষ্টা করছিলাম, যদি আসলে পরীক্ষা সামনে, এগুলো অতটা আপনাদেরকে সময় নিয়ে পড়াইতে পারতেছি না। আমি আপনাদেরকে একটা গল্প বলি, সব ধারা চলে আসবে এখানে। যেমন মিস্টার কে, কার নাম বলতাম, জাহিদুল বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল, অথবা প্রচেষ্টা করে, ঠিক আছে, তা না পেরে কি করছে, জাহিদুল কি করছে, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করছে অথবা যুদ্ধ শুরু করার প্রচেষ্টা করছে। এবার করার পরে সে না পেরে কি করছে, দেশদ্রোহিতামূলক কাজ বা প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, প্ররোচনা। তাহলে আমরা 121 ধারাতে দেখব, বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা বা প্রচেষ্টা লইলে সর্বোচ্চ শাস্তি কত ভাই? মৃত্যুদণ্ড। কেমন? বুঝছেন নি? এরপরে এরপরে হচ্ছে হলো দেশদ্রোহিতামূলক কাজে প্ররোচনা দিলে 132 মৃত্যুদণ্ড। তাহলে 121 গেল, 132 গেল। দিলেন, প্ররোচনা দেওয়ার চেষ্টা করে, আপনি কি করলেন, পরবর্তীতে আপনি কি করলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দে। কে করতেছে এগুলা? মিস্টার জাহিদুল করতেছে। উনি কি করছে, হেঁটে হেঁটে দেখছেন উনি কয়টা অপরাধ করে ফেললো। উনি 121-এ বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিল অলরেডি, বা প্রচেষ্টা লইল, মৃত্যুদণ্ড। উনি কি করলো, উনি দেশদ্রোহিতামূলক প্ররোচনা দেওয়ার চেষ্টা করলো। উনি ধরেন একটা বাহিনী সংক্রান্ত লোক, হ্যাঁ, উনি উনি একটা চাকরি বাকরি করে, ধরেন উনি এক সেনাবাহিনী, নৌবাহিনী বা যে কোনো কথাবার্তা বলেন। এরপরে উনি মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য কি করলো, সাক্ষ্য দিল এবং একটা লোক মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে গেল মিথ্যা সাক্ষ্য দিয়ে। মিথ্যা সাক্ষ্য দেওয়ার জন্য এটা হলো 194-তে, তাও মৃত্যুদণ্ড। এরপরে উনি আরো একটা অপরাধ করলো, সেটা হলো উনি একটা লোককে খুন করলো। খুন করলে, আপনারা বাংলা সিনেমায় দেখছেন না, বাংলাদেশ দণ্ডবিধি 302 ধারা মোতাবেক মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হইল। শুনছেন না? এটা তো কমন ডায়লগ। এই 302, সে 302, একমাত্র শাস্তি, খুনের শাস্তি মৃত্যুদণ্ড, খুন করলে মৃত্যুদণ্ড 302।
এখন কথা হচ্ছে ওনার তো সাজা হয়ে গেছে জাহিদুল ইসলামের, জাহিদুল ইসলাম নাই, কিন্তু এই সাজাপ্রাপ্ত জাহিদুল কি করছে? অন্য কোনো কারাদণ্ড, মানে উনি কি করছে, অন্য লোককে খুন করে ফেললো, আর একটা খুন করেছে, ডবল খুন। পরে ওনার 303-এ একমাত্র শাস্তি, এটার কোনো আর শাস্তি আর কোনো শাস্তি নেই। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি কাউকে খুন করে, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, মাইন্ড ইট। অথবা যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি খুন করে, একমাত্র শাস্তি মৃত্যুদণ্ড, মনে রাখতে হবে। এরপরে হলো 305, নাবালক কিংবা উন্মাদ ব্যক্তি, হ্যাঁ, যারা নাবালক কিংবা উন্মাদ, এদেরকে যদি আপনি আত্মহত্যায় সহায়তা করেন, মাইন্ড ইট, সহায়তা করলেই আপনার শাস্তি মৃত্যুদণ্ড। এরপরে হলো 307, 303-এর সাথে 307 একটু মিলাই পড়বেন। 307 যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি আগেরটা খুন করে ফেলছে, আর এখন হচ্ছে হলো খুনের চেষ্টা করছে, তাও মৃত্যুদণ্ড দেওয়া যাবে। আরো কিছু শাস্তি আছে এখানে আমরা বলবো, তবে সর্বোচ্চ মৃত্যুদণ্ড দেওয়া যাবে 307-এও। এরপরে হলো কি করেছে, এসিড দ্বারা কাউকে গুরুতর জখম করলো, 326-এর ক, দু চোখ উপড়ায় ফেললো এসিড দ্বারা, তাইলে 326-এর কতে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া যাবে। এরপরে হলো 364-র ক, 326-এর সাথে আর 64-র সাথে একটা মিল আছে, দেখেন 3 3 ঠিক আছে, 2-এর ডাবল সাইড, আর 6 যেমন একটু ঘুরে দিবেন, আগাই দিবেন, ক যেমনি আছে এমনি ঘুরে গেড়াই দিলে একটু 364-র ক হয়ে যায়। এখানে 10 বছরের কম বয়স্ক বালিকাকে খুনের উদ্দেশ্যে অপহরণ করলে মৃত্যুদণ্ড, আর লাস্টে খুন সহ ডাকাতি করলে মৃত্যুদণ্ড। তাহলে আমরা কি বললাম, জাহিদকে নিয়ে এতক্ষণ কি বললাম, যে জাহিদ কি করছে, প্রথমে এসে কি করলো, উনি বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো বা প্রচেষ্টা করলো, এরপরে উনি প্ররোচনা দিল, এরপরে উনি মৃত্যুদণ্ডে দণ্ডিত করার জন্য মিথ্যা সাক্ষ্য দিল, এটা হয়ে গেল, অপরাধ হয়ে যাচ্ছে কিন্তু। এক হলো 121, এরপরে 132, 194, এরপরে হলো উনি খুন করলো 302, এরপরে হলো যাবজ্জীবন কারাদণ্ড ব্যক্তি যদি কোনো খুন করে 303, এরপরে হলো উনি কি করলো, 303-এর পরে আমরা চলে যাব, নাবালক কিংবা উন্মাদ ব্যক্তিকে উনি আত্মহত্যা সহায়তা করছে, 305। এরপরে উনি উনি এসিড দ্বারা কাউকে গুরুতর আঘাত করছে, আপনার আঘাত করছে, 326 এর ক। এরপরে হচ্ছে হলো উনি 10 বছরের কম বয়স্ক বালক বালিকাকে খুনের উদ্দেশ্যে অপহরণ করছে, 364-র ক। এরপরে উনি খুন সহ ডাকাতি করছে, 396। আমি কি কথা বুঝাইতে পেরেছি ভাইজান? হ্যাঁ, এই 10টা জিনিস মনে রাখবেন, এখান থেকেও একটা এমসিকিউ আসবে। এরপরে 1 বছরের শাস্তিগুলো একটু মনে রাখার চেষ্টা করবেন, কি কি আছে। যেমন আমি আশাওয়াদ, প্রতারণা করে গিয়ে প্রবেশ করাতে, তাহলে এটা দিয়ে আমরা কি বুঝিয়েছি, এটা দিয়েও বিশ্লেষণ করলে এগুলো চলে আসবে, আমরা ওইদিকে চাচ্ছি না। আমরা যদি আপনাদেরকে এমনিও বলি, নর্মাল যে বিষয়গুলো আছে, সরেয়াদি যদি আমরা ওই যে আত্মহত্যার চেষ্টা, তারপরে মরশিকার দিয়ে হলে মিথ্যা, ট্রেডমার্ক এগুলো ব্যবহার, আমি, তারপরে হলো আবারও আছে হলো আহ, মানে কি বলতেছে, ওই যে কারো আহ, অবৈধভাবে প্রবেশ করা, এই বিষয়গুলো আর কি, যেমন ওজন, ধর্মীয় সমাবেশে গোলযোগ, আত্মহত্যার চেষ্টা করলে সে যদি বেঁচে যায়, প্রতারণা, তারপরে হচ্ছে হলো মিথ্যা ট্রেডমার্ক, নারীর শালীনতা বা অঙ্গভঙ্গি করা, নর্মাল আঘাত, অবৈধ অবরোধ, অনধিকার নর্মাল অবরোধ, এগুলো 1 বছরের শাস্তি, এগুলো আলাদা করে ফেলবেন, তাহলে কিছুটা আপনার মোটামুটি হয়ে যাবে। যেমন আমরা এখানে কিছু টিপসও দিয়েছিলাম, যেমন WRS, একটা ওয়ার্ড, WRS, এরপরে হলো CDF, এতগুলো মনে থাকবে না, এরপরে HRT, হার্ড, এই টাইপের আর কি, এই CDF, তারপর WRS, এগুলার এই মোটামুটি এই জায়গাগুলোতে আমরা বুঝাইতেছি ওজন সংক্রান্ত অপরাধ, W দিয়ে ওয়েট, R দিয়ে রিলিজিয়ন, S দিয়ে আপনার হলো সুইসাইড, তারপরে হলো CDF মানে সিটিং,
তারপরে হলো ডিসেন্সি, তারপরে হলো ফলস ট্রেডমার্ক, হার্ট মানে এজ দিয়ে হার্ট, নর্মাল আঘাত, রেস্ট্রেইন, ট্রেসপাস, এগুলো নর্মাল। নর্মাল বিষয়গুলো শাস্তি 1 বছর, এগুলো একটু লিখে ফেলবেন। 9টা আছে, মোটামুটি 9টার মতো আছে। হ্যাঁ, এগুলো লিখে ফেলবেন, এগুলো 1 বছর আলাদা করে ফেলবেন। জি, আরেকটা বলেন। বুঝি নাই। বলেন। আপনার সাউন্ড কম হচ্ছে, আপনার ওখান থেকে একটু আবার বলেন তো। ও, ধারাগুলো 364, 396, 309, 417, 462, সরি 82, 509, এই 323, 342, 448, এগুলো 1 বছর। ওজন 1 বছর। ধর্মীয় সমাবেশে গোলযোগ, এগুলো আসে না কোনোদিন। 1 বছর। আত্মহত্যার চেষ্টা, জানা দরকার। কেউ আত্মহত্যার চেষ্টা করলে সে যদি বেঁচে যায়, 1 বছর। নর্মালি কেউ যদি ফ্রড করে, প্রতারণা করে, নর্মাল 1 বছর। মিথ্যা ট্রেডমার্ক যদি কেউ ব্যবহার করে, 1 বছর, 482। আর কোন নারীর যদি শালীনতার বা অমর্যাদার লক্ষ্যে কোনো অঙ্গভঙ্গি করে, হ্যাঁ, আপনি কোনোভাবে, সেটা 509, 1 বছর। 323, হালকা আঘাত, হ্যাঁ, 1 বছর। অবৈধ অবরোধ, কাউকে আটক করে রাখছেন, আটক বলতে আহ, কিছু ইয়ার জন্য, একটা কম সময়ের জন্য আটক করে রাখছেন, 3 দিনেরও কম, তাহলে এখানে 1 বছর। আর 448 ট্রেসপাস, অনধিকার কেউ যদি অনধিকার কারো গিয়ে প্রবেশ করে, এগুলো 1 বছর নর্মালি। আমরা সামনেও আরো ভালোভাবে পড়বো এগুলা, বাট এগুলো একটু নর্মালি মনে রাখার চেষ্টা করবেন আর কি, যে 264, 96, 309, 417, 482, 509, 323, 342, 448। একটা ব্রেনকে যদি বিভিন্ন ভাবে যদি আপনি যদি ইয়া করেন, একভাবে না একভাবে আপনার মনে পড়ে যাবে। এই জন্য এরপরে 2 বছরের শাস্তিগুলো একটু দেখলেন। হ্যাঁ, মারাত্মক অস্ত্র দিয়ে যদি কোনো বেআইনি সমাবেশে যায়, এরপরে ছত্রভঙ্গ করার নির্দেশ দেওয়া সত্ত্বেও দাঙ্গা, মিথ্যা পরিচয়, মিথ্যা এজাহার, বেপরোয়া গাড়ি চালাইলে, আবার 354 শ্লীলতাহানি করলে, তারপরে স্ত্রীকে একটা ধর্ষণের বিষয় আছে, তারপরে অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে, হ্যাঁ, গোপনে শীত কেটে যদি কোথাও ঢুকে যান, জালিয়াতি করলে, মানহানি করলে, হ্যাঁ, এটা আমরা মনে রাখার জন্য বলছিলাম। মাছ দামি বেশি, স্ত্রী অলস জামা। ম ম পর মারাত্মক, স পর ছত্রভঙ্গ, দয়কার পর দাঙ্গা, মরশিকার মেয়ে মিথ্যা, মিথ্যা সাক্ষ্য, বড়শিকের বয়কার বে ওইলে বেপরোয়া গাড়ি চালাইলে, তালিবা সরশিকের সিদ্ধি শ্লীলতা, দন্টা স্ত্রীয়ত্ব হইলো যে স্ত্রীকে যে বিষয়গুলো, আর দিয়ে হচ্ছে হলো অসাধুভাবে, তারপরে হলো দন্তাস দিয়ে সংগোপনে, হ্যাঁ, বরিকার দিয়ে জালিয়াতি, দিয়ে মানহানি, এরকম একটা ছন্দ আমরা লিখেছি, এটা দেখবেন। আমি যখন গ্রুপে ভিডিওটা ডাউনলোড দেবো, এটা নোট করে নিয়েন। একটা ছন্দ লিখছিলাম আর কি, জাস্ট একটু মনে রাখার জন্য। এগুলো 2 বছরের শাস্তি, এগুলো একটু দেখা উচিত আলাদাভাবে, তাহলে আপনার জন্য একটু ইজি হয়। এরপরে 3 বছরের শাস্তিগুলো একটু দেখে নিলেন, কোনগুলো 3 বছর। হ্যাঁ, মারাত্মক অস্ত্র দিয়ে দাঙ্গা, দাঙ্গা দমনকালে ঘোষ, হ্যাঁ, এগুলো মিথ্যা সাক্ষ্য শাস্তি। তা এই বিষয়গুলো একটু দেখে নিলেন। হ্যাঁ, এইখানে অনেকগুলো বিষয় আছে। আর একটা জিনিস মনে রাখবেন, 3 বছরের সাথে ম্যাক্সিমাম জায়গাতে 7 বছরের একটা মিল আছে, 3-এর সাথে 7-এর একটা মিল আছে, দেখবেন। একটু একটু কড়া ভাবে বললে 7 বছর হয়ে যায়, নর্মালি হলে 3 বছর। দেখবেন আমরা বলবো মিথ্যা সাক্ষ্য দিলে 3 বছর, আবার হচ্ছে হলো আপনার বিচার বিভাগে মিথ্যা সাক্ষ্য দিলে 7 বছর, এরকম দেখবেন। আমরা অনেকগুলো বলবো। অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ করলে একটা শাস্তি, ইয়ে বিশ্বাসভঙ্গ করলে 3 বছর, চাকর কেরানি নিয়ে বিশ্বাসভঙ্গ করলে 7 বছর, চুরি করলে 3 বছর, ঘর থেকে চুরি করলে 7 বছর, এভাবে আমরা দেখবেন এই মিল আছে। এরপরে হলো আমরা 4 বছরের শাস্তি মাত্র একটাই আছে, সেটা আমরা দেখবো 335, 5 বছরের আছে, দেওয়া যাবে কোথায়, 212, 304-এর এগুলো দেখলেন। 7 বছরের একটা 3-এর সাথে 7-এর মিল আছে, এগুলো একটু দেখলেন। এগুলো একটু আলাদা আলাদা করলে কি হয়, 10 বছরের কয়টা জিনিস আছে একটু দেখলেন, 10 বছরের শাস্তিগুলো, তাহলে আপনি বিভিন্ন ভাবে 14 বছরের কয়েকটা জিনিস আছে একটু দেখলেন, আপনার মাথায়
প্রবেশ করবে, আপনি আস্তে আস্তে বুঝতে পারবেন। ঠিক আছে, আপনাদের পড়াশোনা হচ্ছে, আপনারা তেষ্টা উদ্যোগ খুব ভালোভাবে মনে করবেন, কালকে আমাকে বর্ডার লাইন গুলো বলবেন। আর বিশেষ করে আমি যেটা বললাম 1 বছর, হ্যাঁ 2 বছর, 3 বছর, 7 বছরের শাস্তিগুলো একটু দেখার চেষ্টা করবেন, যে এগুলাতে 7 বছর আছে, এগুলো একটু আলাদা আলাদা করবেন। এই যে দেখেন, 14 বছরের এই কয়টা, হ্যাঁ 20 বছরের এই কয়টা একটা, এই 10 বছরের এই কয়টা, তারপরে হচ্ছে হলো আপনার ভিডিওটা পজ করে করে দেখবেন 7 বছরের এই কয়টা, তারপরে হচ্ছে হলো 5 বছরের এটা, 4 বছরের এটা, 2 বছরের এটা, বা 3 বছরের এটা, 2 বছরের এটা, 1 বছরের এটা, এগুলো একটু আলাদাভাবে দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার মনে থাকবে। আর বাকিটা তো আমরা আমাদের স্টাইলে পড়বো, তখন ওইভাবেও মনে থাকবে, এইভাবেও একটু দেখলেন। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই। আপনারা ভালো করে প্যানেল কোডটা রিডিং করার চেষ্টা করেন, দেখেন, বিষয়গুলো আলাদা করার চেষ্টা করেন, তাহলে আপনার কাছে ইজি মনে হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে এতদূর পর্যন্তই, আর কথা বলতে পারতেছি না।